রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তিনো। পর্ব সংখ্যা 20। ইস্পারিয়াল হাসপাতাল। রাত 2টা। শেরিনকে হাসপাতালাইজ করা হয়েছে। 1 ঘন্টা যাবৎ সান্নিধ্য সংলগ্ন থাকাকালীন সময়ে 1.5 মিনিটের মাথায় সে অচেতন হয়ে যায়। নিজের সঙ্গে করা যুদ্ধ হার মেনে নেয়, শরীর ছেড়ে দিতে বাধ্য হয়। সান্নিধ্য যে তাকে হাসপাতালে নিয়েছে সেটা সাক্ষী একমাত্র রিমন। আল্লাহ সহায় ছিল, কেউ গাড়ি চাপা পড়েনি। ঝড়ের গতিতে ছুটেছে চাকা। এদিকে এক মুহূর্ত নষ্ট করার সময়টুকু ছিল না তার হাতে। শেরিনের শরীরটা এতটাই হিম হয়ে গিয়েছিল যে তার পালস রেটটুকু অনুভব করা সম্ভব হচ্ছিল না। আর সেই দ্বিধাবিধা হারিয়ে এমপি সাহেব এত দ্রুত গাড়ি চালিয়েছেন। শেরিনকে হাসপাতালে আনা মাত্রই ডাক্তাররা তাকে দেখে সিদ্ধান্ত নিয়েছিল সরাসরি আইসিইউতে পাঠানোর। কারণ পেশেন্টের যা অবস্থা, যে কোনো সময় কার্ডিয়াক অ্যাটাক হতে পারে। কিন্তু সিনিয়র ডাক্তার নির্মল বসু নিজস্বভাবে পর্যবেক্ষণ শেষে আপত্তি জানায় এ বিষয়ে। তিনি সাজেস্ট করেন প্রাথমিকভাবে কেবিনে ট্রিটমেন্ট চালু করার জন্য। আপাতত সময়ের জন্য আইসিইউতে নেওয়ার প্রয়োজন নেই, কেননা আইসিইউর পরিবেশ তার জ্ঞান ফিরলেও ভীত করে তুলবে, আরও অ্যাংজাইটি বেড়ে যেতে পারে, ফলে কন্ডিশন আরও খারাপের দিকে যাবে। কেবিন থেকে যদি অক্সিজেন সিচুয়েশন স্বাভাবিক নিয়ে আসা যায় সেটাই পেশেন্টের জন্য সবচেয়ে ভালো হবে। আর যদি স্বাভাবিক না হয় তাহলে পরে আইসিইউতে। সিনিয়র ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি 2জন ডাক্তার সহমত পোষণ করে তার সাথে। সে অনুযায়ী কেবিন থেকে ট্রিটমেন্ট শুরু করা হয়। তার শ্বাস প্রশ্বাসের সাহায্য হওয়ার জন্য শেরিনকে দেওয়া হয়েছে হাই ফ্লো অক্সিজেন মাস্ক। সেই সাথে চলে তার ভাইটাল মনিটরিং। হাসপাতাল করিডোরে স্থির হয়ে দাঁড়িয়ে নির্বিশেষ চাহনিতে তাকিয়ে আছে রিজওয়ান সাহেব। কেন যেন মনে হচ্ছে রাতের নিকষ কালো আধার তার জীবনে নেমে এসেছে প্রগড় গাঢ়ভাবে। রয়েছে বিবর্ণ বিধ্বস্ত, কারণ রঙিন যা কিছু সব তার মেয়ের মাঝে ঘেরা। যে অসুস্থ, তো পুরো দুনিয়াই অচল, তার পুরো দুনিয়া অসহ্য হচ্ছে। বুকের মধ্যখানে অদ্ভুত এক ব্যথায় তিক্ত হয়ে উঠছে চোখের পাতা। তার নাম থেকে থেকে কখন মেয়ে বাবা বলে ডাকবে, এই প্রতীক্ষায় কেটে যাচ্ছে রাত। নিজস্ব অস্থির মনকে দমাতে না পেরে একটি পরপরে কেবিনের দিকে উকি দিয়ে আসে তিনি। নীল রঙের পোশাক পরিহিত এক দুর্বল কায়া অবেচেতন হয়ে ঘুমিয়ে আছে। মুখে তার মাস্ক দেওয়া হয়েছে, ডান হাতটা সাদা ব্যান্ডেজে মোড়ানো। চোখের সামনে ভেসে উঠতেই কলিজা কেঁপে ওঠে। রিজওয়ান সাহেবের পুরুষ মানুষ হওয়ার সুবাদে সে পারছে না মেয়েদের মতো এই অবস্থায় তার মেয়েকে দেখে হাউমাউ করে কাঁদতে। গলার মধ্যে দলা পাকিয়ে কান্না আটকিয়ে রেখেছে নিরুদ্বেগ কষ্টের মাঝে। কখনো কাঁদে না, বাবা সবসময় মুখ মুছিয়ে দেয় মেয়ের। আজ সেই মেয়ের জন্যই তার কাঁদতে ইচ্ছে করছে। সেই হিসেবে আজ নিয়মের ব্যতিক্রম ঘটে কি করে? আসসালামু আলাইকুম আঙ্কেল। রিজওয়ান সাহেব পুরুষ কণ্ঠে শ্রবণে চোখের কোণে জমে থাকা পানি মুছে স্বর্ণপণে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখে পান অপরিচিত একজনকে। ক্ষণিক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টি বিনিময়ে তিনি বুঝে যান খুব পরিচিত একজনের সঙ্গে চেহারার কিছু মিল। মনে মনে আন্দাজও করে নেন ব্যক্তিটা কে হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। শরফাজ খান, সানিদের বড় ভাই, রেজওয়ান চৌধুরী শেহরিনের বাবা। নিজে এসো পরিচয় আলাপন করলো তারা। জি, আপনাকে আমি চিনি, সানিদও আপনার কথা বলেছে। রেজওয়ান সাহেব মলিন হাসলেন। হ্যান্ডশেক করা শেষে শরফাজকে পিঠ চাপড়ে দিয়ে নিষ্পলক কণ্ঠে বললেন, অনেক কষ্ট দিয়েছি তোমাদের বাবা। আমার মেয়েটাকে খুঁজে বের করতে তোমরা যে সাহায্য করেছো, এটা আমি কখনোই ভুলবো না। আমি চিরঋণী হয়ে থাকবো তোমাদের কাছে। এগুলো বলে আমাদের ছোট করবেন না আঙ্কেল, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছিল। আপনার মেয়ে আমার বোনের সমতুল্য, আর ভাই জীবনের বিশেষ কেউ। তার বিপদে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, সেটা কখনো সম্ভব না। তোমরা আমার মেয়েকে এতটা আপন করে নিয়েছো আমি ভাবতেও পারছি না। শরফাজ মৃদু হাসে। দুপুর হতে সারাদিনে ছোটাছুটি, তার মুখে রেখায় যেন গাঢ় প্রখর ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। সান্নিধ্য তাকে হুমকি ধুমকি দিয়ে বাসায় যেতে বললেও সে যায়নি শেরিনের বাবার সঙ্গে দেখা করার জন্য। শেরিনকে একবার দেখার জন্য আবারও ছুটে এসেছে হাসপাতালে। বসে কথা বলি। শিওর প্লিজ। করিডোরের পাশে থাকা 2টো সোফায় 2জন বসে পড়ে। মধ্যরাতে নিস্তব্ধতা বিস্তার করছে পুরো হাসপাতাল জুড়ে। পেশেন্টের আনাগোনা চলছে বেশ
কম। শান্ত নীরব পরিবেশ। শারাফাত রেজন সাহেবের প্রশ্নের উত্তরে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, আপন করে নেওয়ার কারণটা হয়তো খুবই সিম্পল, সহজভাবে ভাবতে গেলে। তাই ভালোবেসে এই জন্যই। তবে আমি আমার ছোট বোনের থেকে শেরিনের ব্যাপার শুনেছি, জেনেছি, ভালো লেগেছে। যদিও এখনও সে পরিবারের কেউ হয়ে ওঠেনি, তবে আশা করছি অতি দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। ইউ আর সো কাইন্ড অ্যাটাক মাই বয়। থ্যাংক ইউ সো মাচ। তবে সান্নিধ্যর ভালোবাসার ব্যাপারটা আমাকে বেশ অবাক করে। আচ্ছা, এই সান্নিধ্যর দোষ নাকি গুণ বলতে পারি না। অ্যাকচুয়াল কারণটা হচ্ছে সান্নিধ্য সবাইকে ভালোবাসতে পারে না। ও ভালোবাসার ব্যাপারে এতটা কনসার্ন যে নিজের পরিবারের সদস্যদেরও সেখানে ছাড় দেয়। আমাদের সাধারণ পরিবার বা নিকট আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ভালোবাসার টান থেকে বেশি। বাট ওর ওই টানটা নেই। খুব বেছে বেছে কিছু মানুষকে ভালোবাসবে, আর ওর ভালোবাসা এতটাই মজবুত যে অপরপক্ষের মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হবে। খুব খুশি নয়, হাতে গোনা মাত্র কয়েকজন হয়তো সেই লিস্টে রয়েছে। আমার মনে হয় সেখানে সেই বর্তমানে টপে রয়েছে। তুমি কে? তুমি নেই? রেজন সাহেব প্রশ্ন করা মাত্রই হেসে ওঠে দুজনেই। শারাফাত মাথা নাড়িয়ে বলে, অল্প কিছু মানুষের ভিড়ে কোনো মতো স্থান পেয়ে আছি। বিকজ হোয়াট ইজ কামস টু লাভ হি ইজ ভেরি ডিসক্রেট। আমি বুঝতে পেরেছিলাম এই ছেলের ভালোবাসা বেশ প্রখর, কারণ অনেকে আছে যারা ভালোবাসার শুরুতে নিজেদের জাহির করে, ক্ষমতা দেখায়, আধিপত্য বিস্তার করে, বোঝায় সে ভালোবাসে, এটাই অনেক বড় কিছু। বাট নিতা সাহেবের মতে আমি এমন কিছু পাইনি, বরং আমার মেয়ের রিজেকশনটাও যেন বেশ ধৈর্যের সহিত নিয়েছিল সে। তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস দেখে আমি যথারীতি অবাক হয়েছিলাম। কি সে কারণে আমি শেরিনের মাঝে প্রথমে যে কোনো নেগেটিভিটি তৈরি করিনি। ওকে সবসময় বলেছি, অবজার্ভ করো, দেখো, বোঝো, জানো, অতঃপর মন যেটা বলে সেটা শোনো। এখন মনে হয় আমার মেয়েটা কিছুটা হলেও দুর্বল হয়েছে তার প্রতি, হয়তো ভালোবাসা তৈরি হতে পারে। তাহলে আর দেরি কি, শুভ কাজটা চলুন আমরা সবাই মিলে সম্পন্ন করে দেই। আমার ভাইটা একমাত্র শেরিন কি পারবে ঠান্ডা করতে, কারণ যখন শেরিনকে নিয়ে আমরা কোনো কথা বলি সে একদম বরফের ন্যায় শীতল হয়ে যায়। যে কেউ দেখে বলবে এত ভালো মানুষ আগে কখনো দেখিনি। রেজওয়ান সাহেবের দুহাত বুকের সাথে ভাঁজ করে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লেন। দীর্ঘস্থির গলায় বললেন, নেতা সাহেবের সব গুণই আমাকে মুগ্ধ করে, কিন্তু দু একটা দোষ আবার চিন্তিত করে তোলে। পুলিশ মামলা, মোকদ্দমা, কোর্ট, রায়, এগুলো আমাদের মধ্যে অভ্যস্ত নই। সেখানে এই ছেলে নির্দ্বিধায় অস্ত্র নিজের হাতে তুলে নেয়। শারাফাত মনে মনে যেই নিয়ে একটু ভাবনায় পড়েছিল সেটাই সত্যি হলো। সপঙ্গে নিঃশ্বাস ফেলে নিজেও ছেড়ে বলে, বুঝতে পেরেছি বিষয়টা, এটা আসলেই স্বাভাবিক। একজন বাবা মেয়ের সেফটির জন্য সবকিছু চিন্তা ভাবনা করে আগাবেন। সান্নিধ্য দোষটাই হচ্ছে এইটা, স্বভাবে বেপরা, ভয় করে না সহজে। ওকে যে ঘা দিবে তাকে সে উল্টো ঘা দিয়ে ছাড়বে। আমি সবসময় চেষ্টা করি, ইভেন করে চলেছি, অন্তত মার্ডার নামক শব্দটা থেকে দূরে রাখতে। মারপিট হয়তো আটকাতে পারবো না, রাজনীতি করতে গেলে এটা আবশ্যক, কিন্তু আমার মেয়ে কতটা দুর্বল এসব বিষয় নিয়ে সেটা নিজ চোখে দেখতে পারছো তো বাবা। আমি কিছুতেই চিন্তায় আছি এই নিয়ে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, ভালোবাসায় কমতি হবে না, কিন্তু সে যদি সুস্থই না থাকতে পারে তাহলে কিভাবে জীবনটা সুন্দর হবে, কিভাবে বা সংসার গড়বে। শারাফাত খানিকটা ভাবুক দৃষ্টি মেলে তাকায়। কিছু সেকেন্ড নীরবতা শেষে পরিষ্কার কণ্ঠে বলে, মানুষ ভয় কাটায় ভয়ের মধ্য দিয়ে গিয়ে। আমি বলছি না শেরিনকে শক্ত হতে বা মেনে নেওয়ার চেষ্টা করতে, কখনো বলবো না। শুধু আমি কেন, আমার বিশ্বাস সান্নিধ্য নিজে কখনো শেরিনকে জোর করে মানিয়ে নিতে বলবে না, বরং শেরিন যেন কমফোর্ট জোনে থাকে সেটা নিশ্চিত করবে, যেভাবেই হোক না কেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর রইল ডার্ক সাইডটা, মানুষের জীবন পরিবর্তনশীল আঙ্কেল। সময়ের সাথে সাথে সান্নিধ্য হয়তো বুঝে আসবে, নিজেকে রাগ কন্ট্রোল করতে শিখে যাবে, বেপরোয়া ভাব কমতে থাকবে। এই যে তার ছোট ভালোবাসার জগৎ, সেটাও হয়তো একসময় বিস্তার লাভ করবে। সবকিছু একটা সময় আছে। রেজওয়ান সাহেব নিশ্চুপ থাকেন। শারাফাত নরম গলায় ফের বলল, আপনাদের কাছে আমার অনুরোধ, শেরিন যদি নিজ হতে সান্নিধ্যকে চায়, আপনি প্লিজ না করবেন না। দুজন দুজনের একটি পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিবেন। শেরিন সান্নিধ্য জীবনে আসলে সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখবেন ওরা ওদের মতো গুছিয়ে নিতে পারবে নিজেদের। আমরা অযথাই হয়তোবা চিন্তা করছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি বড় ভাই হিসেবে আমার একটা বোনকে আগলে রাখতে পারলে আরেকটা বোনকে কেন পারবো না। সঙ্গে আমার পরিবার তো আছেই,
কিছুটা অবাক দৃষ্টি মেলে রেজন সাহেব শারাফাতের দিকে এক দৃষ্টে তাকিয়ে নির্মদ স্বরে বলেন, তোমাকে দেখে আমি বেশ আশ্চর্য হয়ে যাচ্ছি বাবা। আজকাল এটা খুবই রিয়ার, ভাই হয়ে ভাইয়ের জন্য এতটা ভালোবাসা। আমার তো বলতে ইচ্ছে করছে, ইউ ক্যান ইট পসিবল। এরকমটা এই আধুনিক যুগে হয় কখনো? আধুনিক যুগে হয়তো কমই হয়, বাট 90 কিডস আমরা, সেই জন্যই হয়তো। তুমি হাসছো, আমি রীতিমতো অবাক হচ্ছি। শারাফাত হাসা কমিয়ে স্থির হয়ে বলে, ওকে ওকে, লেট মি ডিসকাস। আসলে জন্মের পর চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বাবা তুখোর রাজনীতিবিদ, আম্মা কর্মজীবী নারী। অতপর 5 বছর বয়সে ফ্যামিলিতে আগমন হলো আরেকটা তুখোর মাথা গরম রাজনীতিবিদের। বাবা মা দুজনেই ব্যস্ত, সো আমাদের দাদুর কাছে বড় হওয়া। কিন্তু 6 বছর বয়সে পা রাখার আগে দাদু মারা গেল। সান্নিধ্য তখন 1 বছর ছুঁই ছুঁই। এখন যতই যাই হোক, কর্ম ফেলে তো আর থাকা যায় না। আম্মা অনেক চেষ্টা করতেন সব কিছু ম্যানেজ করে চলার। আমি যেহেতু বড়, তাই আমার দায়িত্ব ছিল সান্নিধ্যকে দেখে রাখার। সেই থেকে দেখা শুরু হলো, আজ পর্যন্ত সেটা চলমান। বের হতে পারিনি আর। আমার ছোট্ট বাচ্চা আছে একটি। আমি যতবার ওকে দেখি ততবার মনে হয় এই তো আমার সেই সান্নিধ্য, যাকে আমি নিজ হাতে মানুষ করেছি। বাবার বিরুদ্ধে কোর্ট কাচারি হয়েছে অনেক, আম্মাকে সেখানে দৌড়াতেও হতো সবসময়। বেকাদে পড়তাম আমি, বিকালের খেলাটাও মিস করতাম। মাঠে গিয়ে এক হাতে ব্যাট, অপর হাতে ওকে ধরে রাখতাম। সাব্বাস বেটা, তোমার বাবা মা ভীষণ লাকি এমন একটা দায়িত্বশীল ছেলে পেয়ে। যদি ভুল না করি, বোনটাও হয়তো তোমার হাতেই মানুষ হয়েছে। শারাফাত ক্ষীণ হাসে, চাপা কণ্ঠে বলে, হ্যাঁ ভাই বোন আমরা মানুষ, আমার হাতে মানুষ হয়েছে। তবে সানজি আমাদের 2 ভাইয়ের কাছে সবচেয়ে বেশি আদরের। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আমার আদরের বোনটি আমাদের রক্তের কেউ নয়। সরি, বুঝতে পারলাম না তোমার কথা। সানজিকে দত্তক নেওয়া হয়েছে। ওর যখন জন্ম তখন ওর মা মারা যায়। নাজির আঙ্কেল ছিলেন আমার বাবার সহকর্মী। 1998 সালে নির্বাচনী প্রচারণায় জুলফিকার সিদ্দিকের গুলিতে মারা যায় তিনি। তখন সানজির বয়স মাত্র 7 মাস। নাজির আঙ্কেলের বৃদ্ধ মা এক নবজাতক সন্তান নিয়ে ঠাঁই নেন আমাদের বাসায়। তিনি আমাদের হাতে অলিখিত চুক্তি আজীবনের জন্য সানজিকে তুলে দেন। একটা বোন পেয়ে আমরা ভীষণ খুশি হই। আমার বাবা মাও নিজ সন্তান হিসেবে গ্রহণ করে নেয়। আমরা বিষয়টা এতটাই প্রাইভেট রেখেছি যে খুব কাছের কয়েকজন আত্মীয় স্বজন ছাড়া সারা দুনিয়ার কাছে সানজি আমাদের নিজের বোন। আমরা 2.5 বছর এই কারণেই চট্টগ্রামের বাইরে থেকেছি, যাতে আশেপাশের মানুষ কখনোই সন্দেহ না করতে পারে। ইভেন আমার ওয়াইফও জানে না। কোনো এক কারণে যদি মনোমালিন্য হয়, যদি হুট করে বলে ফেলে, আর সেটা নিয়েই মেনে নিতে পারবো না আমরা। আমার বোন, আমার ভাই, আমাদের 2 ভাইয়ের কলিজা। মাই গড, সিম্পললেস আমি, স্পিচলেস আমি। তোমাদের চেহারার সাথে তোমার বোনের চেহারা নাকি অনেক মিল, শেরিন আমাকে বলেছে। তাই নাকি? হবে হয়তো, কিন্তু এটাই সত্যি। শেরিনের কাছে হয়তো এক লেগেছে, আর হতেও পারে আল্লাহ হয়তো ওকে আমাদের আপন করার জন্য কিছুটা মিল দান করেছে। এক একজনের দৃষ্টি এক এক রকম, আর ছোট থেকে একসাথে বেড়ে ওঠা, জেনেটিক হয়তো মিল হতেও পারে। স্বভাবের চরিত্র আছে, জেনেটিক মিল না হলে কি হবে? এটা ঠিক, ভালোবাসা তোমাদের একত্রিত করেছে। আচ্ছা, ওয়ান মোর কোশ্চেন, বাই এনি চান্স যদি তোমাদের আত্মীয় স্বজন বলে ফেলে? সেই রকম চান্স নেই। আমার একটাই চাচা, কোনো ফুপি নেই। চাচা সারা জীবন বিদেশে থেকেছে, দেশে এসেছিল 6-7 বছর আগে। নানা নানু জানতেন, তারা এখন মারা গিয়েছেন। 2 মামা আছে, ওনারা এতকাল কিছুই বলেনি, মনে হয় না কখনো বলবে। আর এখন তো মুখ খোলার সাহসও পাবে না, কারণ সান্নিধ্য। শারাফাত মাথা নেড়ে হেসে সাই জানায়। রেজন সাহেব সোফায় শরীর এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, ডিরেক্ট শ্যুট করে দিবে নিশ্চয়ই? এই ব্যাপারে আমি আপনাকে চোখ বন্ধ করে নিশ্চিত করে দিতে পারি। বলছি না, ও যাদের ভালোবাসে তাদের জন্য চান দিতেও নির্দ্বিধায়। এজন্য লিস্টে কম সংখ্যারই মানুষ রাখে। লিস্ট সংখ্যা কম হলেও কিভাবে নিজেকে ম্যানেজ করে। ও খুব স্বাভাবিকভাবেই চলে, কথায় আর কাজে বুঝিয়ে দেয় প্রত্যেকের সীমারেখা। হয়তো এতে কেউ বুঝে যায়, কেউ বুঝে না। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড চুজি পারসন। আমাদের সাথে কেউ দীর্ঘ সময় আলাপন করলেই ভালোবাসা তৈরি হয়ে যায়। এই যে তোমার সাথে আমার কথা হচ্ছে, তোমাকে তো আমার বেশ ভালো লেগে গিয়েছে। শারাফাত কৃশ্চিত হেসে প্রত্যুত্তর দেয়, ওকে যদি এ ব্যাপারে প্রশ্ন করি, ডিরেক্ট উত্তর দিবে ভালোবাসাটা ভীষণ দামি একটি অনুভূতি, অযথা অপচয় করার কোনো মানেই হয় না।
নেতা হয়ে এই কথা, তাহলে জনসেবা ওইটা ওর প্রফেশনাল, ওর দায়িত্ব। হয়তো এইটাকে লিস্টে রেখেছে, তবে কাজের প্রতি সৎ থাকাকে ভালোবাসা প্রকাশ করার জন্য প্রয়োজন হয় না। মানুষ একই বুঝে যায়। সঠিক। তবে আমি ভেবেছি কি জানো, এটাই মেয়ে, একটাই মেয়ে, যেহেতু আমার মেয়ে জামাই একটু ধীর স্থির শান্ত স্বভাবে চয়েস করব। কিন্তু কি আর করা, ওপরওয়ালার খেল। নিলাম মেনে। এমন ভাই বোনের মাঝে নিজের মেয়েকে রেখে নিশ্চিতে পরপারে চলে যেতে পারবো। আল্লাহ সব দিকে পরিপূর্ণ না রাখলেও কিছু দিকে পরিপূর্ণ রাখেন, যাতে মানুষ সন্তুষ্ট হতে পারে। আমি সন্তুষ্ট তোমাদের বন্ধনে। গড ব্লেস আর ইউ মাই বয়। তোমার মতো বিগ ব্রো প্রত্যেক ঘরে ঘরে হোক। ধন্যবাদ আঙ্কেল। রাত 3:45। চট্টগ্রাম শহরে ডিসি হিলের পাশে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত দালানের ভেতরে চলছে শান্ত মস্তিষ্কের এক জটিল খেলা। শেষ রাতের মৃদু বাতাসে সেখানে হতে নাকে ভেসে আসছে ইট, সিমেন্ট আর মরিচিকা ধরা লোহার গন্ধ। একটা ছোট আবদ্ধ কক্ষ, দেওয়াল জুড়ে জমাট বাঁধা নোংরা মাকড়সার জাল আর বিধ্বস্ত ফাটলের দাগ। কক্ষের মাঝখানে একটি কাঠের চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আছে ইউএনও সাহেব। পরনে তার দামি স্যুট বুট ছিঁড়ে ফেলেছে, নোংরায় জর্জরিত হয়েছে, মুখে কালো রঙের একটি মাস্ক বাঁধা, চোখ দুটো ঘোলাটে, চুল উস্কো খুস্কো, কপালে বেঁধে দেওয়া রক্তমাখা কাপড় ভিজে উঠেছে। এখানে আসার সাথে সাথে আসিফের ক্রোধের শিকার হয়েছে সে। বেচারা সারাদিন ঘুরে ঘুরে মেজাজ বিক্ষিপ্ত বনেছিল তার। সান্নিধ্যর হাসপাতাল হতে আসার আগেই তাই নিজেই খায়াল করেছে, কিছুটা পূর্ণ করেছে নিজের তৃপ্তি, যদিও নিজ হাতে থামেনি। সান্নিধ্যর বাকি ছেলেপেলেরা তাকে থামিয়েছে জোরাজোরি করে। রাত গভীর, জঙ্গলের মাঝ হতে ভেসে আসছে কুকুরের ডাক। তৌসিফের সামনে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে ধীর স্থিরভাবে সান্নিধ্য, মুখরেখা আর বেজায় শান্ত, হাতে জ্বলন্ত সিগারেট। সেখান হতে উঠছে ধোয়া, একটি ক্ষীণ স্রোত। একদৃষ্টে তাকিয়ে আছে সে সামনে বসে থাকা কলিজাওয়ালার দিকে। কিঞ্চিৎ সময় পার হয়। সান্নিধ্য ধীরে ধীরে সিগারেটটা মুখে নিয়ে একটা টান দেয়। আগুনের গোলা উজ্জ্বল হয়ে ওঠে, সেই সাথে মুখোশের মতো নিষ্প্রাণ মুখ, তার রক্তিমাভা উদ্ভাসিত হয়ে ওঠে। খানিক সেকেন্ড পরেই সিগারেটটা নামিয়ে ফেলে ঠোঁটের অগ্রপ্রান্ত হতে। রিমনের দিকে ইশারা করে খোলায় ইউএনও সাহেব। অতঃপর নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলে, আগে কোথায় পোস্টিংয়ে ছিলে? মাদারীপুর। কয় টাকা খেয়ে বদলি হয়ে এখানে আসা হয়েছে। সবাইকে নিজের মতো ভাবা বোকামি। সঠিক। আমাকে ছেড়ে দেওয়া হোক। কেন বাবা, কষ্ট হচ্ছে তোমার? তৌসিফ চোখ তুলে তাকায় সান্নিধ্যের দিকে, নিরেট স্বরে বলে, ক্ষমতা কিন্তু আমারও আছে এমপি সাহেব, সরকারের লোক আমি নিজেও, সো বেশ বাড়াবাড়ি করবেন না। তোমার ক্ষমতা দেখার জন্যই তো এত যত্ন করে পুলিশকে ফাঁকি দিয়ে তুলে নিয়ে এসেছি। জানতাম ওই পুলিশ থাকলে জমবে না। দেখাও এখন। ছেড়ে দে বলছি। ছাড়বো সময় হলে। সান্নিধ্য হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে সময় দেখে নিয়ে বলে, 4টের সময়। লালিগানা? জি ভাই। তাই ইউএনও সাহেব কোন দল? তৌসিফ সান্নিধ্যর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো জবাব দেয় না। সান্নিধ্য সিগারেটটা টানতে টানতে বলে, না জবাব দিলে থেরাপি দেওয়া হবে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগে, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড। আসিফ, এ শালা তো দেখি সব দিক থেকে আমার বিপক্ষে। আসিফ হাসতে হাসতে বলে, এল ক্লাসিকো। সান্নিধ্য সিগারেটটা বাম হাতে নিয়ে পকেট হতে ফোন বের করে। সারাফাজ একের পর এক কল দিচ্ছে। সারাফাজের আসা একের পর এক কল দেখে ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয়। আমাকে চেনা জানা ছিল? কি ব্যাপারে? শুধু আমি চিনতাম এই ব্যাপারে? 3 মাস হলো এসেছে ভাই। 3 মাস? তুমি 3 মাস এসে সান্নিধ্যর পিঠে ছুরি চালানোর সাহস দেখিয়েছ। সাহস আছে বটে। শেহরিন আমার। শেহরিনকে আমি ভালোবাসি এবং ওর সাথে বিয়ে আমারই হবে। কোনো কুকুর এসে ঘেউ ঘেউ করলেও কাজ হবে না। এতক্ষণ অবধি এমপি সাহেবের মস্তিষ্ক ঠান্ডা থাকলেও তৌসিফের মুখের কথা উত্তপ্ত করে তুলল মুহূর্তেই তাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। তার দৈহিক উচ্চতার ছায়া মেঝেতে পড়ে পুরো রুমটা যেন গ্রাস করে নেয়। সান্নিধ্য এগিয়ে আসে ধীর পায়ে, তৌসিফকে খুব কাছাকাছি এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ঠান্ডা গলায় নির্দেশ দেয়, ডান হাত খুলে দাও ওর। রিমন আদেশ পাওয়া মাত্র এগিয়ে এসে দড়ির বাঁধার ডানা
হাতের অংশটুকু খুলে দেয় তৌসিফের। অর্ধেক খোলা শেষ হতেই সান্নিধ্য তাকে থামিয়ে দিয়ে দ্রুত বাঁধন ধরে টেনে আগলে নেয়। শক্ত হাতে তৌসিফের ডান হাতের আঙ্গুলটা উন্মুক্ত করে। উজ্জ্বল সিগারেট সেই উন্মুক্ত তালুতে চেপে ধরে। তৌসিফের চোখে আতঙ্কের রেশ ঠিকরে বের হয়। জোরে জোরে নিঃশ্বাস প্রবাহিত হতে থাকে নাসা পথ দিয়ে। এক মুহূর্তেই মনে পড়ে তার সাথে যেটা ঘটতে যাচ্ছে এখন সেটা কয়েক ঘন্টা আগে একজনের সাথে ঘটিয়ে এসেছিল সে। শেরিনের হাত পুড়িয়েছে এইভাবে। সিগারেটের আগুন, জ্বলন্ত অংশ লাল উত্তপ্ত। সান্নিধ্য এক পলক তৌসিফের চোখের দিকে তাকায়, অতঃপর সঙ্গে সঙ্গে সিগারেটের জ্বলন্ত প্রান্তটা চেপে ধরে তৌসিফের কোমল তালুতে। ঘড়ি ধরে 5 মিনিট এভাবে চলে। চর্বি পোড়ানোর এক আর্দ্র শব্দ কক্ষ মিশ্রিত হয়। তৌসিফের গলা ঠান্ডা চিৎকারে ভেসে আসে। রিমন এসে ফের তার মুখের ভেতর কাপড় গুঁজে দেয়। গলা ফাটা চিৎকার রূপ নেয় বিকট আওয়াজে। সান্নিধ্য হঠাৎ বাড়িতেই আরেকটা জ্বলন্ত সিগারেট ধরিয়ে নিল। সেটা সে বাম হাতে নিয়ে তৌসিফের মুখের কাপড় সরিয়ে পুরো মুখে জ্বলন্ত অংশটা পুরো ঠোঁটে লেপটে দিল। তৌসিফের সমস্ত দেহ বিদ্যুতের ঝলকে যেন ঝলকে উঠল, শরীর ঢলে উঠল। সাথে সাথে ঘোলাটে চোখ দুটো যেন এখন ঘোলাসে হয়ে যাচ্ছে আরো। সান্নিধ্য জল শক্ত করে হিংস্র স্বর উন্মুক্ত করে বলে, এই মুখ দিয়ে আমার শেহরিনের নামে ভুলেও বের হতে পারবে না। মাইন্ড ইট, হেড ব্রাস্টার্ড, আই মাইন্ড ইট। সান্নিধ্যের গর্জনে তৌসিফ কোনো মতে যেন মাথা নাড়ায়। পুরো কক্ষ কেঁপে ওঠে সেই সাথে। আসিফ, রিমন স্থির হয়ে দাঁড়িয়ে। ভাইয়ের রূপ তাদের চেনা। আগুনের স্পর্শে মুখমণ্ডল বিকৃত হতেই তৌসিফের অসহ্য যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। কপালের শিরা উপশিরা ফুটে ওঠে, মুখের মাংসপেশিগুলো টান টান। সান্নিধ্যের মুখে কোনো অনুশোচনা নেই, বরং বরফ শীতল তৃপ্তি তার চোখে মুখে। সে সিগারেটটা সরায়। তৌসিফের হাতের তালুতে ঠোঁট এখনো কালো, গভীর পোড়া দাগ, চারপাশের চামড়া লাল, ফোস্কা পড়তে শুরু করেছে। তৌসিফের মাথা ঝুঁকে পড়ে, হাঁপাতে থাকে অবিরামভাবে। সান্নিধ্য ক্রোধান্বিত স্বরে ভেদ করে বলে, এটা তো স্রেফ শুধু ইমানু সাহেব, এখন এভাবে মাথা নিচু করলে হবে? তোমার করা প্রতিটি জুলুমের হিসাব নেওয়া হবে, আর শেহরিনের ফেলা প্রতিটি অশ্রুর বিনিময় হবে তোমার শরীরের প্রতিটি ইঞ্চি মাংস ভেঙে ফেলা হবে প্রতিটি হাড়। সান্নিধ্য পিছিয়ে যায়, তার চোখের দৃষ্টি ধীরে ধীরে আরো ক্রুদ্ধ হয়ে ওঠে। পরনের শার্টের হাতটা গুটিয়ে ঘড়ি খুলে ফেলে দেয়। ফুটে ওঠা পেশিগুলো ম্লান আলোতে দৃশ্যমান হতে ওঠে। প্রথম মুষ্টি আসে তৌসিফের পেটে। গভীর নিস্তব্ধ একটা শব্দ ভেদ হয়ে যায়। এক মুহূর্ত সময় ব্যয় না করে হাতের কনুই দ্বারা জোরালো আঘাত করে তৌসিফের গালে, চাবুকের মতোই লাগে এসে। তারপর মাথা ঝাঁকিয়ে এদিকে ঘুরিয়ে আনে। মুখ হতে ছিটকে বেরিয়ে আসে রক্ত। সান্নিধ্যের হাত থামে না। তৌসিফের বাধা অবস্থায় ঘুষির পর ঘুষি বসাতে থাকে সে। প্রতিটা ঘুষি হতেই যেন তার হিসাব কড়াই ঘন্টায় বুঝে নিচ্ছে। প্রতিটা ঘুষি নিখুঁত, প্রতিটা ঘুষি নৃশংস। মুখ জুড়ে ক্রোধের ঝড় বইতে থাকে। নিজের হাত রক্তাক্ত হয়ে গেছে। বুক বারবার আঘাত করতেই তৌসিফের চোখ বড় বড় হয়ে আসে, শরীর ছেড়ে দেয়। মুখ হতে বেরিয়ে আসে তীব্র গঙ্গানির আওয়াজ, আর একটু হলেই যেন নিঃশ্বাস বের হয়ে আসবে তার। চোখে মুখে আধার ঘনিয়ে এসেছে ইতিমধ্যে। সান্নিধ্যের চোখে তখনও ঝড়ের আগুন। সে আগুন তাকে অন্যায়ের ইঙ্গিত জ্বালাতে সাহায্য করছে। পা দিয়ে সে গলা চেপে ধরে তৌসিফের। জ্ঞান হারানোর কিনারায় এসে তৌসিফ। শ্বাস প্রশ্বাস তার ক্ষীণ থেকে ক্ষীণ হচ্ছে। সান্নিধ্যর হাতের সেই লোহার দণ্ড দিয়ে পরপর দুটো হাতের কবজি বরাবর আঘাত করে। তৌসিফ অনুভব করে দুটো হাত ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সামান্য শক্তি খুঁজে পেল না সে। কিছুই না করার আছে তার, শুধু তো স্পর্শ করার নমুনা। ভাই মরে যাবে মনে হচ্ছে। সান্নিধ্যর কোমর হতে পিস্তল বের করে, বুক বরাবর নিশানা করে টিগার হাতে রাখে। সময়ের ব্যবধানে ব্যাপক প্রেস করা, কিন্তু অসময়ে ঝড়ের বেগে সারাফাত সেখানে সে উপস্থিত। দৌড়ে এসে সান্নিধ্যকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সেখান থেকে। এনাফ সান্নিধ্য, আর না, তুই সর, ও এমনিতেই মরে যাবে। আমার হাতে মরুক, তোর হাতেই মরেছে, প্লিজ আর না, তুই বেটা সর। সারাফাত সান্নিধ্যকে টেনে নিয়ে আসিফ রিমনকে ক্রুদ্ধস্বরে নির্দেশ দেয় তৌসিফকে সরে নিয়ে যেতে, কিন্তু আসিফ রিমন দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
সানিদর হাত থেকে নির্দেশনা না আসা পর্যন্ত এক পাও নড়ে না। তুই কি চাস আমি তোর গায়ে হাত তুলি? তোল হাত। তবু আমি ওকে শেষ করব। এখনো ওর নিঃশ্বাস চলছে। ও শেহরিনের গায়ে হাত দিয়েছে, ও শেহরিনের হাত পুড়িয়েছে, মেয়েটাকে কষ্ট দিয়েছে। তুই যা শাস্তি দিয়েছিস, বেঁচে থাকলেও প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ পাবে ও। তুইও শান্ত হ। তোর সঙ্গে এখন শেহরিনের জীবনের জড়িয়ে, এটাই মাথায় রেখে মানুষ খুন কর। দুই ভাইয়ের চলমান ধস্তাধস্তি। সানিদ এক পর্যায়ে শান্ত হয়ে যায়। শেহরিনের সঙ্গে নিজের জীবনে জড়ানোতে তার মস্তিষ্ক এসে পৌঁছায়। দৃষ্টি স্থির হয়ে যায় সঙ্গে সঙ্গে। মেয়েটার রক্ত ভয়, পিস্তলে ভয়, অথচ এই দুইটোই তার সাথে। তাহলে কি শেহরিন? সানিদের হাত হতে পিস্তল ছুঁড়ে মারে মেঝেতে। পকেট হতে টিস্যু বের করে মুছে ফেলে। শরীরের বাচ্চা সোজা কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে আসো। এতক্ষণে কাঙ্ক্ষিত ব্যক্তি হতে নির্দেশনা আসে। আসিফ, রিমন কাজে লেগে পড়ে। বাইরে হতে তাদের লোক ডেকে এনে তুলে নেয় তৌসিফকে। সারাফাত ধারালো স্বরে বলে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে রেখে আসো। সান্নিধ্যর হাত পরিষ্কার করা থামিয়ে তাকাতেই সারাফাত সঙ্গে সঙ্গে বলে, একদম চুপ, বেশি বুঝতে আসবি না। আমি এখন যেটা বলছি সেটাই মানতে হবে। এটা বিষয়টা ওপর পর্যায়ে যাবে। মারা তুই খাবি সান্নিধ্য, যদি সে খোঁজ হয়। যে অবস্থায় এর, সরকারি হাসপাতালে থাকলে এমনিতেই মারা যাবে। আর মারা না গেলেও, কোনোভাবে বেঁচে গেলেও আজীবন পঙ্গুর মতো বেঁচে থাকতে হবে। আমাকে কেস সাজাতে দাও। আজকে সকালে ওসি সাহেবের কাছে জবাব দিতে হবে। ওসি সাহেবের? চুপ, একটা কথা আনা ওদের বল। সানিদের হাতে টিস্যু মুঠো করে ফেলে দিয়ে আসিফ, রিমন সারাফাজের কথা মতো চট্টগ্রাম হাসপাতাল কলেজের সামনে নিয়ে যাওয়ার নির্দেশনা দিল। উত্তল পরিবেশ কিছুটা শান্ত হতে সময়ের ব্যবধান। বন্ধ কক্ষ হতে সবাই যেতেই সানিধ্য নিজেই বের হয়ে যায়। তার পিছু পিছু আসে সারফাজ। শেহরিনের কি অবস্থা এখন? ভালো আছে, জ্ঞান ফিরেছে। তুই যাবি হাসপাতালে? তো কি অবস্থা দেখলে আবার জ্ঞান হারাবে। সানিধ্য প্যান্টের পকেট হতে গাড়ির চাবি বের করতে গিয়ে হাত থামিয়ে সারাফাজের দিকে তাকায়। সারাফাজ নির্বিকার চিত্তে গাড়ির দরজা কাছে এসে দাঁড়িয়ে বলে, তাকিয়ে লাভ নেই, বাসায় যা, শাওয়ার নিয়ে একটা ঘুম দে, মাস্তানদের মতো চেহারা কাটিয়ে তারপর ওর সাথে দেখা কর, সুস্থ ফিল করবে মেয়েটা। সানিদর হাত হতে চাবি কেড়ে নিয়ে সারাফাজ নিজে গাড়িতে ঢুকে যায়। নিজে ড্রাইভিং সিট দখল করে নিল। সানিদকে রিল্যাক্সে বসার সুযোগ দেয়। ওঠ বেটা, 5টা বেজে গেছে। আমার এনার্জি ডাউন আজকের মতো। সকাল 10টা। ঝকঝকে মিষ্টি রোদের সম্ভাবনা। সাদা রঙের পর্দা ছাপে প্রবেশ করেছে কেবিন জুড়ে। শেহরিনের শরীরটার অবস্থা বেশ খানিকটা উন্নতি হয়েছে, ভীষণ দুর্বল। তবে হাতের ক্ষতটা সারতে বেশ সময় লাগবে। অক্সিজেন সিচুয়েশন ভোর রাত হতে স্বাভাবিক এসেছে। ডক্টর নির্মল বসুর 6টার সময় সে ফাইনাল চেক আপ করে গিয়েছে। এখন মোটামুটি সে আশঙ্কা মুক্ত। তবে ডিসচার্জ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন পর্যন্ত। কাল রাতে শেহরিনের অবস্থা নাজুক থেকে নাজুক হয়েছিল। ডক্টর নির্মল বসু প্রথম সাজেস্ট করেছিলেন ভালো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া। এভাবে নাজুক হয়ে চললে বড় ধরনের ক্ষতি হতে পারে যে কোনো সময়। আল্লাহ সহায় ছিলেন জন্য অল্প সময়ের জন্য বেঁচে গিয়েছে হয়তোবা। রিজওয়ান সাহেব শেহরিনের সাথে সাক্ষাৎ শেষে মাত্রই বের হয়েছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এছাড়া তিনি তার এক ডাক্তার বন্ধুর সঙ্গে পরামর্শ করেছেন দেশের বাইরে ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য। কিন্তু রঙের হাসপাতালে ড্রেস পরা দুর্বল রমণীর ঠোঁট মুখে কুচকে আসে। সামনে বাড়ন্ত স্যুপ একবার টেস্ট করে, আর দ্বিতীয়বার মুখে তোলা রুচি হচ্ছে না। এত বাজে স্যুপ সে আগে কখনো খায়নি। ম্যাম প্লিজ একটু ট্রাই করুন, না খেলে আরও উইক হয়ে যাবেন তো। আমি খেতে পারছি না, একটু ট্রাই করুন। হচ্ছে না। এক্সকিউজ মি। হুট করে ভরাট পুরুষালী কণ্ঠে নার্স শেহরিনের চোখ তুলে যায়। সাদা পাঞ্জাবি পরিহিত সুঠামদেহী একজন পুরুষ সামনে উপস্থিত, যাকে দেখা মাত্র শেহরিন চোখ নামিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়া ভাঙুর কায়া যত দ্রুত মনে পড়ে কালকে সেই দুর্গম রাতে সে নিজের হাতে নেতা সাহেবকে জড়িয়ে ধরেছিল, কান্না ভাসিয়ে তার চওড়া বুক সহজ স্বীকারোক্তি দিয়েছিল তিনি না এলে মারা যেত। সবকিছু মনে পড়তেই এখন কেন জানি ভীষণ লজ্জা পাচ্ছে সে। ওই ধারালো চোখে চোখ রাখার ক্ষমতা নেই তার। নেতা সাহেবের প্রেমে এইভাবে ফেসে গেল। তাই এই লোকের সমস্ত কথা সত্য প্রমাণিত হলো। তবে প্লিজ শিওর। শেহরিনের সামনে হাতে
নার্সটি উঠে হতে সান্নিধ্য জায়গা করে নেয়। সান্নিধ্য ধীর পায়ে এগিয়ে এসে শেহরিনের সামনে বসতে লাজুক রমণীর গায়ে লোম যেন জাগ্রত হয়ে ওঠে। বুকের মধ্যে অজানা অস্থিরতা এলোমেলো করে তোলে তাকে। খাচ্ছ না কেন? সে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে মনের মধ্যে জবাব এসে থাকলেও মুখে উচ্চারিত হলো না। সান্নিধ্য শেহরিনের চুপচাপ ভঙ্গিমা দেখে আর কিছু বলে না। পাঞ্জাবির হাতা টেনে সিলভার ঘড়িটা ঠিকঠাক করে নেয়। অতঃপর নার্সের হাতের সুপের বাটিটা নিজের হাতে তুলে নেয়। স্যুপটা বেশ গরম থাকায় বাম হাতের তালুর নিচে ডান হাতে চামচটা ধরে থাকতেও কষ্ট হচ্ছে। শেরিন ধীরে ধীরে মাথা তুলে তাকায় সামনে বসারত গভীর পুরুষালীর দিকে। নিচু চোখে সতেজ চেহারা, মুখরেখায় শীতলতার রেশ। মাত্র হয়তো শাওয়া নিয়ে এসেছে উনি। চুলগুলো এখনো ভেজা রয়ে গিয়েছে। মুখে হালকা খোঁচা দাড়িতে নেতা সাহেবকে দেখে শেরিনের বোনের অবস্থা আরও গাঢ় হলো। মস্তিষ্ক তাকে কড়াভাবে নাড়িয়ে দিল। লোকটা সুপুরুষ। আমাকে পরে দেখো, আগে খাওয়া শেষ করো। কর্ণে গরম কিছু ঢাললো যেন। এমন অনুভূতি হলো সান্নিধ্যের কথা শোনা মাত্র শেহরিনের দশা এক ঝটকায় চোখ সরিয়ে নেয়। হাতের মুঠোয় কোলের ওপর থাকা কভার শিটটা চেপে ধরে সে। ছি ছি শেহরিন, তুই শেষ পর্যন্ত আজকে? আর কত? লজ্জায় হাবুডুবু খেয়ে বেহাল রমণীর দশা। এই মুহূর্তে প্রেশার চেক করতেই নিঃসন্দেহে প্রেশার হাইয়ের মাত্রা ছাড়াবে। শেহরিন লজ্জায় লাল হওয়া মুখটিকে দেখে সান্নিধ্যের অন্তরালে মৃদু হাসলো। অতঃপর শান্ত কণ্ঠে বলে, হা করো শেহরিন। খাবো না। কেন খাবা না? শেহরিনের হয়ে উত্তর দেয় পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি। স্যার, ম্যামের কাছে বিষাদ লাগছে। আমি বারবার ট্রাই করেছি কিন্তু উনি নাছোড়বান্দা। সান্নিধ্য নার্সের কথা অনুসারে হাতে থাকা স্যুপের বোলটা হতে খানিকটা স্যুপ মুখে তুলে নিয়ে নিজে টেস্ট করে। মুখে দেওয়ার সাথে সাথে কপাল খানিকটা ভাঁজ হয়ে এলো। শেহরিন ফের মুখ তুলে তাকাতেই সেই ভাঁজ অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে। ঠিকঠাক হয়ে আছে, খাওয়া যাবে, সমস্যা নেই। ঠিকঠাক? হা করো। ঠিক নেই। তুমি কি বিরিয়ানি খেতে চাচ্ছ? নিয়ে আসবো? শেহরিন তার সান্নিধ্যের তেরা কথায় মুখ ফুলায়। সে কখন বললো সে বিরিয়ানি খাবে? হাসপাতালে কোনো পেশেন্ট কি বিরিয়ানির আবদার করে নাকি? সুফের যে অবস্থা, নিজে তো তার জায়গা থাকলে বুঝতো। মুখের সামনে চামচ তুলে ধরতে শেহরিন বাধ্য হয়ে হা করে। না খেলে এই লোক নিশ্চয়ই আরও কথা শোনাবে। পলিটিক পার্সন। পেটে পেটে প্যাঁচ, কথায় কথায় প্যাঁচ। অতি স্বর্ণপণে সান্নিধ্য স্যুপ খাইতে দিতে থাকে শেহরিনকে। নার্সের দায়িত্ব আপাতত না থাকায় সে মেডিসিনগুলো রেডি করতে চলে যায়। বেয়ারা চুলগুলো তখন হতে শেহরিনকে ডিস্টার্ব করে চলেছে। হাতটা মোটামুটি অচল হওয়ার কারণে সে পারছে না চুলগুলো ধরে ক্লেজারে বাঁধতে। নার্সে থাকাকালীন কেন চুলগুলো খুলল না আজব। সান্নিধ্য খাওয়ানোর মাঝে শেহরিনের মুখরেখায় খানিকটা বিরক্তির ভাব লক্ষ্য করে। কারণ খুঁজতে চোখ বরাবর যায় মেয়েলি চুলগুলোর দিকে। জ্বালাতন করছে, বারবার মুখের সামনে উড়ে আসছে। ক্ষণিক সেকেন্ডের ভাবনার পর সান্নিধ্য চোখের হাওয়ায় সুপের বাটিটা রেখে উঠে পড়ে। টিস্যু দ্বারা হাতটা মুছে জানালার কর্নিশে দাঁড়িয়ে পকেট হতে ফোন বের করে সরাসরি ইউটিউবে প্রবেশ করে সার্চ করে হাউ টু ট্রাই ইয়ার ইউথ এ ক্লিপ। সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ভিডিও এসে যায় সামনে। সান্নিধ্য হালকা স্ক্রল করে মোটামুটি শখানেক হবে। কপাল কুঁচকে যায় তার। এত কেন? হাজার হাজার নিয়ম, হাজার হাজার পদ্ধতি। বেরিয়ে আসে সে। এসব দেখার প্রয়োজন নেই। তার চেয়ে নিজে যেভাবে পারে সেভাবে আটকে দিবে। এটা দিয়ে চুল বাঁধলেই হবে। নাকি ক্লেজার? সান্নিধ্য চুপচাপ ক্লেজার নিয়ে শেহরিনের পিছনে চলে আসে। আলতো হাতে চুলগুলো এক মুঠো পাকিয়ে কোনো মতে পেঁচিয়ে ধরে। সুনিপুণ যত্ন, সুন্দর এক মুহূর্ত। শেহরিনের মধ্যে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হুট করে ডানা মেলে উঠতে থাকে। মাথা নিচু করে সে একদৃষ্টে তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। ঠোঁটের কোণে ফেটে তার অস্ফুট এক হাসি। সেই হাসি জানালার ফাঁকে উড়ে চলা নীল আকাশে সাদা মেঘের মতো যেন ছায়া মেলে। প্রশান্তির এক হাওয়া এসে তার গায়ে দোল দিয়ে যায়। মনের ভেতর সংবনে প্রশ্ন এসে জমাট বাঁধে আর শুধায়, তবে ভালোবাসা বুঝিয়ে কে বলে?